আমাদের আজকের গল্পটি শোনার আগে কানে হেডফোন লাগিয়ে নিন আর সাথে কিছু টিস্যু পেপার নিতে পারেন, কারণ গল্পটি শুনতে শুনতে হয়তো আপনি কেঁদে দিতে পারেন। হ্যালো। হ্যাঁ বল। কি করছিস? শুয়ে আছি। দুপুরে খেয়েছিস? না। কেন? টাকা নেই কাছে, আর মেসে মিল নাই। শয়তান, বিকেল হয়ে গেছে, এখনো খাসনি? তাড়াতাড়ি বাইরে আয়। ছেলেটির নাম শুভ আর মেয়েটির নাম নীলা। শুভ জানে না গেলে সুনামি বয়ে যাবে, তাই আসতেছি বলেই রেডি হয়ে বাইরে চলে এলো। একটু পরই দেখলো নীলা প্রাইভেট করে চলে এলো। তারপর শুভকে তুলে রেস্টুরেন্টে নিয়ে গেল। শুভ এক মনে খাচ্ছে আর নীলা মনোযোগ দিয়ে শুভর খাওয়া দেখছে। এভাবে আর কতদিন? কি কতদিন? কি কতদিন বুঝিস না? আমার টাকায় আর কতদিন এভাবে চালাবি বল? আমার একমাত্র বইয়ের বাপের টাকায় খাবো তো এতে কিপটামির কি আছে? এই কথা বলেই শুভ আবার খাওয়ায় মন দিল আর নীলা রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। খাওয়া শেষ হলে বিলটা দিয়ে শুভকে নিয়ে লেকের পাড়ে চলে গেল। চুপচাপ বসে আছে দুজনেই। শুভ, এভাবে আর কতদিন চলবে বল? অন্তত কিছু একটা তো কর। যেদিন আমি থাকবো না, কিভাবে চলবি তুই? দেখ নীলা, বেশি কথা বলবি না তো। তোর মতো একটা লক্ষ্মী বউ থাকতে কি অন্য কিছু করা লাগে? আর তোর বাবার অনেক টাকা, এগুলো খেয়েই তো দুজনে শেষ করতে পারবো না। বয়ে গেছে তোর মতো ছেলের বউ হতে। হবি তো হবি, তুই আমার বউ হবি বলে দিলাম। দেখ শুভ, এসব কথা না বলে একটা চাকরির ব্যবস্থা কর। না হলে অন্তত কয়েকটা টিউশনি তো করা যেতেই পারে। এভাবে আমার ভয় করে, আমি না থাকলে তোর কি হবে বল? দেখ, এসব চাকরি বাকরি আর টিউশনি কোনোটাই আমার দ্বারা হবে না, এমনই ভালো আছি। পরে বুঝবি এর মজা। কথাটি বলেই রেগে নীলা উঠে চলে আসছে আর শুভ উঠে পিছু নিল ওর। এই চলে যাবি যা, আমার যাওয়ার ভাড়াটা তো দে। দিতে পারবো না, পারলে হেঁটে যা। ওকে, গেলাম। কথাটি বলেই শুভ হাঁটা শুরু করে আর নীলা গাড়িতে উঠে যায়। কিছুক্ষণ পর নীলার গাড়ি শুভর কাছে এনে কাজটা নামিয়ে 1,000 টাকার একটা নোট শুভকে দিয়ে বলল, লিখে রাখিস, পরে শোধ করে দিস। গাড়িটা চলে গেল আর শুভ দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। এই 4টা বছরে শুভ এই দিয়ে 1,25,417 টাকা নিয়েছে। নোটটা না ভাঙিয়ে হাঁটতে হাঁটতে শুভ ম্যাচে চলে আসে। এবার এদের পরিচয়টা দেই। নীলাঞ্জি বড়লোক বাবার একমাত্র মেয়ে, তবে বড়লোক হলেও ওর মতো মেয়ে হয় না। রাগী হলেও মনটা খুব নরম। আর শুভ গ্রামের ছেলে। পরিবার বলতে শুভ নিজেই, মা বাবা সবাই ওই দূরাকাশে থাকে। অনেক কষ্ট করে ভার্সিটি পর্যন্ত এসেছে। পরিচয় বলতে এতটুকুই। ভার্সিটিতে শুভ একদম বেখেয়ালিভাবে চলতো, উদাসীন। আর এই উদাসীন ছেলেটাকে দেখে নীলার ভীষণ রাগ হতো যে ছেলেটা এমন কেন। তাই শুভর সাথে বন্ধুত্ব করে নীলা। এরপর থেকেই শুভর প্যারা শুরু। শুভ এতটাই উদাসীন যে না খেয়ে থাকবে, তবুও কিছু করবে না। তবে নীলা খুব ভালো, তাই তো শুভর যখন যা লাগে দেয়। আর একসাথে থাকা চলা এটা তো কমন। এই 4টা বছর ধরে শুভর জ্বালাতে নীলা পাগল প্রায়। তবুও কেন জানি শুভকে কিছু বলতে পারে না। ছেলেটা এতিম তো, তাই আর শুভর হাসি দেখলেই নীলা সব রাগ চলে যায়। অপরদিকে শুভ নিজেকে নিজে যতটা না কেয়ার করে, তার চেয়ে বেশি নীলা কেয়ার করে। তাই তো নীলাকে খুব ভালোবেসে ফেলেছে শুভ। অনেক আগেই শুভ বারবারই নীলাকে বলে যে ভালোবাসি, তবে নীলা মজা ভেবে উড়িয়ে দেয়। এভাবেই এক এক করে চলে যাচ্ছে দিন। শুভ চাই চাকরি করতে, তারপর নীলাকে নিজের বউ করে নিতে। তবে আজকালকার দিনে চাকরি মানে যে কি, এটা যারা পড়াশোনা শেষ করেছে শুধু তারাই জানে। অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়েছে, তবে আজকাল মামা খালু আর টাকা ছাড়া কিছুই হয় না। তাই তো চাকরিটা আর করা হয় না।
চাকরি না হলেও শুভ চুপি চুপি সেই প্রথম থেকেই রাতে দুটো টিউশনি করায়, যা নীলা জানে না। শুভর ইচ্ছে টিউশনে জমানো টাকা দিয়ে বিয়ের পর নীলাকে অনেক বড় একটা গিফট দেবে। শুভ অনেক স্বপ্ন দেখে নীলাকে নিয়ে। বিকালে মেসে বসেছিল, তখনই আবার নীলা ফোন দিল। হ্যাঁ বউ বলো। দেখ শুভ, সব সময় আমার মজা ভালো লাগে না। মজা না, আমি সত্যি তোকে বউ করে নেব রে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আজ আংটি পরাতে আসবে, রাতে বাসায় আসিস। আর হ্যাঁ, আসার সময় কিছুদিন আগে যে শার্টটা কিনে দিয়েছিলাম ওটা পরে আসিস। নীলার মুখে আংটি পরানোর কথা শুনেই বুকটা কেমন যেন হয়ে ওঠে শুভর। শুভ ভাবে, এটা কি করে হয়? আমি যে নীলাকে ভালোবাসি, সেই নীলাকে শুধু আমার বউ হলেই মানাই। না না, এটা হতে পারে না। রাতে শুভ নীলাদের বাসায় আসে। এসেই দেখে অনেক মেহমান বসে আছে। এর আগেও শুভ এসেছে এই বাড়িতে। শুভকে দেখেই নীলা একটা মুচকি হাসি দেয়, তবে শুভর ভিতরে তোলপাড় শুরু হয়ে গেছে। শুভ অপলকভাবে তাকিয়ে আছে নীলার দিকে। আজ অনেক সুন্দর লাগছে নীলাকে। ছেলেটা নীলার হাত ধরে আংটি পরাতে যাবে, তখনই শুভ ছেলেটার কাছে গিয়ে কলারটা ধরে বলল, এই, তোর সাহস কি করে হয় আমার পরিটাকে আংটি পরাস? হ্যাঁ, আমি নীলাকে ভালোবাসি, নীলা শুধুই আমার। কয়েকজন এসে তাড়াতাড়ি শুভকে ছাড়িয়ে নিল। খুব জোরেই থাপড়টা শুভর গালে বসিয়ে দেয় নীলা। অবাক হয়ে গালে হাত দিয়ে নীলার দিকে তাকায় শুভ। আমি তোকে এখানে ডেকেছিলাম কি বিয়ে ভাঙতে? আমি তোকে ভালোবাসি নীলা। আবার এতদিন আমি সাহায্য করেছি কি শেষমেশ আমার পরিবারকে তুই ছোট করবি এই জন্যে? তোর টাকা লাগবে তো নে, দিচ্ছি, দাঁড়া। বলেই নীলা ঘর থেকে একটা বান্ডিল এনে শুভর পায়ের কাছে ফেলে দিল। নে টাকাটা রাখ, তবু এখান থেকে চলে যা, চলে যা আমার সামনে থেকে। আর কোনোদিন যেন তোর ওই নির্লজ্জ মুখটা আমার না দেখতে হয়। শুভ টাকাটা তুলে নিল, তারপর টাকাটা নীলার হাতে তুলে দিয়ে বলল, আমাকে মাফ করিস রে, আমি বুঝিনি যে এমনটা হয়ে যাবে। ছেলেটার কাছেও এগিয়ে যায় শুভ। তারপর ছেলেটির পা জড়িয়ে ধরে বলে, ভাই, আমাকে মাফ করে দিয়েন। তারপর আবার নীলার কাছে এসে বলে, আসলে আমি তো ভুলেই গেছিলাম যে আমি এতিম। আমি ভুলেই গেছিলাম যে আমি তোর টাকাতে চলি। আমার যা আছে সবই তো তোর টাকাতেই কেনা। দেখ না, তুই আমাকে কত ভালো বন্ধু ভাবতি, আর আমি তোর বিশ্বাসকে এভাবে নষ্ট করে দিলাম। আসলেই আমি বেহায় রে। আর তোর টাকাটা দেওয়া লাগবে না, এমনিতেই যে টাকা দিয়েছিস সেটাই সারা জীবন তোর কামলা খাটলেও শোধ হবে না। নীলার বাবার হাতটা ধরে শুভ বলল, চাচা, আপনাদের শুভ কাজে বাধা দেওয়ার জন্য মাফ করবেন। আর নীলা শোন, তুই যতই আমার মুখটা না দেখতে চাস, আমি তোর বিয়েতে ঠিকই আসবো। বলেই চোখটা মুছে শুভ চলে গেল। মেসে এসে বসে আছে শুভ। আজই প্রথম নিজেকে এতিম মনে হচ্ছে। আসলে নীলাকে নিয়ে একটু বেশি স্বপ্ন সাজানো হয়ে গেছিল, তাই তো কষ্টটা একটু বেশিই লাগছে। সারা রাত একটুও চোখের পাতা এক করতে পারেনি শুভ। পরের দিন ব্যাংকে গিয়ে টিউশনির জমানো টাকাটা তুলে নেয় শুভ। তারপর শপিং সেন্টারে গিয়ে খুব সুন্দর দেখে নীলার জন্য একটা নীল শাড়ি কিনে শাড়িটা গিফট পেপার দিয়ে প্যাকিং করে নেয়। তারপর আবার মেসে ফিরে আসে। কালকে নীলার বিয়ে, সারা বাড়িতে হই হুল্লোড় চলছে। খুব খুশি সবাই। খুশি হবে না কেন, একমাত্র মেয়ের বিয়ে। তবে মনটা খারাপ নীলার। শুভকে সেদিন ওভাবে বলার পর থেকেই মনটা খুব খারাপ। নীলা জানে যে শুভ হাজার কষ্ট পেলেও কখনো কাঁদে না। মুচকি হাসির আড়ালে কষ্ট খুব করে লুকাতে পারে। নীলা ভাবে কালকে বিয়েতে আসলেই ওকে সরি বলে নেবে। আর নীলা ছাড়া তো ওর কেউ নেই। বিয়ের পরও না হয় ওকে দেখবে। পরের দিন রাত 8টা, শুভ নীলাদের বাড়ির গেটে দাঁড়িয়ে আছে, হাতে নীলার জন্য কেনা গিফটটা। শুভকে দেখেই গেটের দারোয়ান চাচা বলল, আরে বাবা, বাইরে দাঁড়িয়ে যে, ভেতরে চলো।
না চাচা, অনেক কাজ আছে। এটা ধরুন, এটা নীলার হাতে দিয়ে বলবেন আমি দিয়েছি। আর আজ খুলতে মানা করবেন, বলবেন যেন বিয়ের পর খোলে। সে কি বাবা, তুমি যাবে না ভেতরে? না চাচা, অনেক তাড়া আমার। আমি এখন তাহলে আসি, কেমন? ভালো থাকবেন। পিছু ফিরে হাঁটা শুরু করে শুভ। কি মনে করে যেন বাড়িটার দিকে তাকায়। দোতলা বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। শুভর বড্ড ইচ্ছে করছে ভেতরে গিয়ে নীলাকে বইয়ের সাজে দেখতে। তবে নীলা যে সেদিন খুব সহজেই বলে দিয়েছে তাকে আর দেখতে চায় না নীলা। তাই তো শুভর শেষ ইচ্ছুটুকু হাসির মাঝে চাপা দিয়ে পিচ ঢালা রাস্তা দিয়ে হেঁটে চলেছে। পকেট থেকে ভাঙ্গাচোরা বাটন ফোনটা বের করে। শুভর ফোনটা ভাঙ্গা হলেও ডিসপ্লেতে নীলা ছবিটা অনেক সুন্দর মানিয়েছে। ব্যাটারিটা খুলে সিমটা বের করে, তারপর ভেঙে পাশে ঝোপে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে পুরো পৃথিবীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় শুভর। যার পৃথিবীতে আপন বলতে কেউ নেই, তার জন্য আপাতত কেউ কষ্ট পাবে না। একজন আপন ছিল, সেও এখন অন্য কারোর হয়ে গেছে। হাসতে হাসতে আধারের মাঝে মিলিয়ে যায় শুভ। অপরদিকে নীলা বিয়ে বাড়িতে খুঁজছে, তবে পাচ্ছে না। দারোয়ান চাচা এসে গিফটটা নীলার হাতে দিয়ে বলল, মামনি, এটা শুভ বাবা দিয়েছে। শুভ দিয়েছে? কোথায় ও? বলল কি যেন কাজ আছে, তাই চলে গেল। ও আচ্ছা, দেন চাচা। মামনি, এটা শুভ আজ খুলতে মানা করেছে, বলেছে স্পেশাল গিফট, বিয়ের পর খুলতে। আচ্ছা ঠিক আছে। নীলা ভাবে শুভ অভিমান করে আছে, তাই পরে অভিমান ভাঙাবে ভেবে মন থেকে সব ঝেড়ে ফেলে। বিয়েটা খুব ধুমধাম করে হয়ে যায়। পরের কয়েকটা দিন এখানে ওখানে যেতে যেতেই কেটে যায় নীলার। নীলা ভুলেই যায় শুভর কথা। রাতে কাপড় গোছাচ্ছে নীলা, ঠিক তখনই লাগেজ থেকে শুভর দেওয়া গিফটটা বেরিয়ে আসে। তাড়াতাড়ি নীলা খুলে দেখে খুব সুন্দর একটা নীল শাড়ি। মুচকি হাসে নীলা আর ভাবে পাগলটার চয়েস আছে। শাড়িটা তুলতেই একটা ছোট প্যাকেট বেরিয়ে আসে। প্যাকেটটা খুলতেই নীলা অবাক হয়ে যায়। অনেকগুলো টাকা, সাথে একটা কাগজ। তাড়াতাড়ি কাগজটা খুলে নীলা পড়তে শুরু করলো। কি রে, কেমন আছিস বউ? রাগ করিস না, তোকে বউ বলেছি বলে। কি করব বল, অনেক যে ভালোবাসি তোকে। জানিস তো, আমি ইচ্ছা করেই তোর থেকে টাকা নিতাম। তোর থেকে আমি মোট 1,25,417 টাকা নিয়েছিলাম। এখানে টাকাটা আছে। ভাবছিস এত টাকা কোথায় পেলাম? তোকে না বলে 2টো টিউশনি করাতাম রে, সেটা থেকেই জমিয়ে তোর জন্য রেখেছিলাম। ভেবেছিলাম তোর সাথে আমার বিয়ে হলে তোকে এটা দিব, কিন্তু তা তো হলো না। তাই তোর বিয়েতে এটা দিলাম। কোনোদিন তো তোকে কিছু দিতে পারিনি, বেহায়ের মতো শুধু নিয়েইছি। তাই প্রথম ও শেষ একটা গিফট দিলাম। শাড়িটা হয়তো ভালো হয়নি, তাই না রে? কি করব বল, তুই তো জানিসই আমার চয়েস খারাপ। তবুও শাড়িটা পরিস, কেমন? আর তুই বলেছিলি না কোনো দিন আমার মুখ দেখতে চাস না। একদম টেনশন নিস না, আর কোনো দিন তোর সামনে যাব না। জানিস তো, তোর সাথে চলতে চলতে ভুলেই গেছিলাম যে আমি একটা এতিম। তুই ছাড়া আমার কেউ নেই। তবে সেদিন আমাকে এতিম বলে মনে করিয়ে দিলি। অনেক অনেক ধন্যবাদ তোকে। শেষ পর্যন্ত নিজের ভুলে এই এতিমটার আর কেউ রইল না রে। তাই পুরো পৃথিবীর থেকে সংযোগটা বিচ্ছিন্ন করে নিলাম। পারলে মাফ করে দিস, কেমন? আর কোনো দিন তোর এই বেহায়াটার মুখ দেখতে হবে না। দোয়া রইল তোদের সাংসারিক জীবন সুখের হোক। ভালো থাকিস বউ। যদি কখন আবার হয় দেখা, যদি পথ দুটো না হয় একা, তবে রোজ রাতে আমি তারা হয়ে জ্বলবো তোর ইশারায়। চিঠিটা পড়ে চোখের জল যেন বাধা মানছে না নীলার। তাড়াতাড়ি ফোনটা নিয়ে ফোন দেয়। ওপাশ থেকে সুন্দরভাবে ভেসে আসছে, এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। হু হু করে কেঁদে ওঠে নীলা।
রাতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে শুভকে খুঁজতে। তবে সারা শহর খুঁজেও আর পায় না। পাবে কি করে? সে যে আজ চলে গেছে না ফেরার দেশে। গল্পটা লিখতে আমি নিজে অনেক কেঁদেছি।